আসসালামু আলাইকুম দর্শক। সাম্প্রতিক বাংলাদেশের নানা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে আলোচনায় আছেন রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, সাজ্জাদ কাদিরের প্রতি নিন শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাইছি পাকিস্তান বাংলাদেশ যৌথ সামরিক কমান্ড ভারতের সীমান্তে নতুন ভূ রাজনীতি গড়ে উঠতে যাচ্ছে কি? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি এক মহা বিস্ফোরণ ঘটতে চলেছে? 1971 সালের রক্তক্ষয়ী যুদ্ধের পর যে দুটি দেশের সামরিক দূরত্ব ছিল যোজন যোজন, 2026 সালে এসে তারা কি এক ছাতার নিচে চলে আসছে? হ্যাঁ, ঠিকই শুনছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশি সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন পুরো অঞ্চলের কৌশলগত সমীকরণকে নাড়িয়ে দিয়েছে। পাকিস্তান নাকি বাংলাদেশকে যৌথ সামরিক কমান্ড গঠনের এক নজিরবিহীন প্রস্তাব দিয়েছে। আজ আমরা পর্দার পেছনের সেই গোপন বৈঠক, ফাইটার জেটের চুক্তি এবং ভারত বাংলাদেশ পাকিস্তানের এই নতুন ত্রিমুখী সমীকরণের প্রতিটি নিখুঁত তথ্য বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই খবর পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা মানচিত্র বদলে দিতে পারে। মূল ঘটনায় যাওয়ার আগে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আমরা সবাই জানি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কবল থেকে মুক্ত হয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী গঠিত হয়েছিল। সেই থেকে দুই দেশের সামরিক সম্পর্কে একটা বড় দূরত্ব ছিল, কিন্তু 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে এক বিশাল পরিবর্তন আসে। একটি সামরিক ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আর এই পরিবর্তনে যুদ্ধ অপরাধের দায়ে দণ্ডিত জামাতে ইসলামীর সমর্থন ছিল বলে উল্লেখ করা হচ্ছে। এই রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ঢাকা এবং ইসলামাবাদের মধ্যে বরফ গলতে শুরু করে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা ঘন ঘন বাংলাদেশ সফর করছেন এবং একইভাবে বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও পাকিস্তান সফর করছেন। এই নিয়মিত যাতায়াতে মূলত আজকের এই বড় খবরের ভিত্তি তৈরি করেছে। এবার আসা যাক মূল এক্সক্লুসিভ তথ্যে। গত রবিবার 28 জুন 2026 তারিখে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। 4 সদস্যের একটি শক্তিশালী পাকিস্তানি প্রতিনিধি দল নিয়ে তিনি বৈঠক করেন বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলামের সাথে। নির্ভরযোগ্য কূটনৈতিক ও সামরিক সূত্র থেকে নর্থ ইস্ট নিউজ নিশ্চিত হয়েছে যে এই বৈঠকে আঞ্চলিক প্রতিরক্ষা ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের পক্ষ থেকে যৌথ পাকিস্তান বাংলাদেশ সামরিক কমান্ড গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে এই দুই দেশের সামরিক শক্তিকে কিভাবে এক সূত্রে গাঁথা যায় তা নিয়ে টেবিলে বিস্তারিত আলোচনা হয়েছে। স্বাভাবিকভাবে এই ধরনের সংবেদনশীল বৈঠকের পর অফিসিয়াল প্রেস রিলিজে সবকিছু প্রকাশ করা হয় না। সশস্ত্র বাহিনী বিভাগের জনসংযোগ বিভাগ থেকে যে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে এটি ছিল একটি সৌজন্য সাক্ষাৎ। সেখানে মূলত দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক, প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতের যোগাযোগ মাধ্যমগুলো নিয়ে আলোচনা হয়েছে। অফিসিয়াল বক্তব্যে জোর দেওয়া হয়েছে নিয়মিত যোগাযোগ রক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং নতুন সহযোগিতার ক্ষেত্র খোঁজার উপর। কিন্তু পর্দার পেছনের নির্ভরযোগ্য সূত্রগুলো একদম ভিন্ন এবং বিস্ফোরক দাবি করছে। তাদের মতে অফিসিয়াল বক্তব্যের বাইরে গিয়ে দুই দেশের মধ্যে যৌথ সামরিক প্রশিক্ষণ এবং যৌথ সামরিক কমান্ড গঠনের বিষয়ে অত্যন্ত নিখুঁত ও বিস্তারিত আলোচনা হয়েছে। অর্থাৎ যা বাইরে বলা হচ্ছে ভেতরে জল গড়াচ্ছে তার চেয়েও অনেক গভীরে।
এই সামরিক সম্পর্কের গভীরতা কিন্তু হুট করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে সামরিক কেনাকাটার এক লম্বা ইতিহাস। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তানের কাছ থেকে JF-17 মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা যুদ্ধ বিমান কেনার বিষয়ে অতীতে বেশ বড় ধরনের আলোচনা এগিয়েছিল, যদিও পরবর্তীতে সেই আলোচনা থমকে যায়। তবে সামরিক আধুনিকায়নের চেষ্টা কিন্তু থেমে নেই। এখন নতুন করে চীন থেকে 24টি অত্যাধুনিক ফাইটার জেট বা যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া ও আলোচনা জোরে সোরে শুরু হয়েছে। যেহেতু পাকিস্তান ও চীন একে অপরের ঘনিষ্ঠ সামরিক মিত্র, তাই বাংলাদেশের এই বিমান বাহিনীর আধুনিকায়নের উদ্যোগ এবং পাকিস্তানের এই যৌথ কমান্ডের প্রস্তাবকে একই সুতায় বেঁধে দেখছেন সামরিক বিশ্লেষকরা। 28 জুনের এই বৈঠকে দুই পক্ষই একটি বিষয়ে একমত হয়েছেন যে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় শুধু সামরিক সক্ষমতা বা অস্ত্র থাকলেই চলে না, এর চেয়ে বড় বিষয় হলো পারস্পরিক জ্ঞান, অভিজ্ঞতা এবং যৌথ প্রশিক্ষণের আদান প্রদান। বৈঠকে দুই দেশের সামরিক স্তরে সহযোগিতা জোরদার করা, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ, পেশাদার অভিজ্ঞতা শেয়ারিং এবং সামরিক প্রতিরক্ষা খাতের সমন্বয় বাড়াতে অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। উভয় পক্ষই মনে করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ বাড়লে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো কার্যকর ও বহুমাত্রিক রূপ নেবে। দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ এবং পেশাদার বিনিময় সবচেয়ে বড় ভূমিকা রাখবে। প্রতিরক্ষা সহযোগিতা কেবল যুদ্ধবিদ্যার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মূলত দুই দেশের মধ্যে আস্থা তৈরি, কৌশলগত যোগাযোগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সম্পর্ককে মজবুত করে। আমরা কিন্তু গত 2 বছর ধরে ধারণা করছি যে পাকিস্তান বাংলাদেশ কি একটা সামরিক চুক্তি, প্রতিরক্ষা চুক্তি করে ফেলবে। পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে কূটনৈতিক তৎপরতা যেভাবে রকেট গতিতে বাড়ছে, তাতে ঢাকার এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। সশস্ত্র বাহিনী বিভাগের জনসংযোগ বিভাগও আশা প্রকাশ করেছে যে এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ককে ভবিষ্যতে আরো দৃঢ় করবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ভারতের ঠিক পাশেই বাংলাদেশ ও পাকিস্তানের এই সম্ভাব্য যৌথ সামরিক কমান্ডের প্রস্তাব দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলবে? দিল্লি কি এই সমীকরণকে সহজভাবে নেবে, নাকি ঢাকা তার সার্বভৌমত্ব ও আঞ্চলিক ভারসাম্যের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছে? দর্শক, খেয়াল করে দেখুন, পাকিস্তানি ষড়যন্ত্রেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। 1971 সালের পরাজয়ের গ্লানি মুছতে আজকে দীর্ঘ 55 বছর পরে বাংলাদেশকে এক উর্বর চাষভূমি পেয়ে গেছে পাকিস্তান, এবং এই উর্বর চাষভূমিকে বা চাষভূমিতে ইউনূস আমলে যেভাবে চাষবাস হয়েছে, আজকে তারই ধারাবাহিকতায় তারেক রহমান সরকারের আমলেও চাষবাস করবার চেষ্টা হচ্ছে। লক্ষণীয় বিষয়, ভারতের দুই পার, পশ্চিম পার আর পূর্ব পার। পশ্চিম দিকে তো পাকিস্তান ঘিরে রেখেছে, বাড়তি একটা টেনশন সবসময় রাখে, আরেক দিকে পূর্ব পারটাও ঘিরতে চাইছে। এই দুই পাড়, একদিকে পশ্চিম আর একদিকে পূর্ব, এক সময়ের পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ। যে উদ্দেশ্যে ভারত বাংলাদেশের স্বাধীনতায় 1971 সালে সহযোগিতা করে অন্ততপক্ষে পূর্ব সাইডে টেনশন মুক্ত থাকতে চেয়েছে, আজকে ভারতের জন্য সেই টেনশন হাজির হয়ে গেছে। এই টেনশন মুক্তির জন্য ভারত কি করতে পারে, কি করণীয়, সেটি এখন দেখার বিষয়। আজ থেকে 55 বছর আগে যে শক্ত ভূমিকার কারণে পূর্ব পাড়কে টেনশন মুক্ত করেছিল, আজকেও সেই ভূমিকা রাখবে কিনা সেটি বিষয়। বাংলাদেশের এক বিশাল অংশ প্রত্যাশা করে, মনে করে যে আমাদের যে 71-এ যে আত্মসমর্পণ থেকে শুরু করে পাকিস্তানিদেরকে ধরে ভারতে নিয়ে যাওয়া, এই দেশটার জন্ম হওয়ার পেছনে ভারতের একটা বিশাল অবদান আছে।
আত্মসমর্পণ, পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণও করেছিল কিন্তু যৌথ কমান্ডের প্রধান জগৎজিৎ সিং অরোরার নিকট। এই দলিলে সুস্পষ্ট করে লেখা আছে, স্বাক্ষরকারী দুই পক্ষের জেনারেল নিয়াজি আর জগৎজিৎ সিং অরোরা। কাজে বাংলাদেশের জন্মের সাথে ভারতের এক বিশাল অবদান, বিশাল ভূমিকা রয়েছে। সেই জায়গায় আজকে 55 বছর পর যে উদ্দেশ্য নিয়ে 71 সালে এগিয়ে এসেছিল, সেই উদ্দেশ্য বানচাল হয়ে যাবে আমরা বিশ্বাস করি না ভারত এটি অন্ততপক্ষে হতে দেবে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, কিন্তু তারপরেও এখানে ভারতের নিরাপত্তা একটি বড় ফ্যাক্টর। সেই জায়গা থেকে ভারত নিশ্চয়ই ভাবছে কিছু। সেই জায়গা থেকে বাংলাদেশ পাকিস্তান যৌথ সামরিক কমান্ড বলুন কিংবা প্রতিরক্ষা চুক্তি বলুন ইত্যাদি নানান কিছু, এগুলো কতদূর এগোবে সে ব্যাপারে এখনো প্রশ্ন রয়ে গেছে। এখন দেখার বিষয় যে সামনে ভারত কি করছে কিংবা বাংলাদেশ কি করছে, এগুলো দেখতে হবে আমাদের। সামনের দিনগুলোতে আরো কি ঘটছে আমরা নিশ্চয়ই দেখব। শত ঝড় বৃষ্টি এবং প্রতিকূলতায়ও যে শিখাটি নিভে যাবার কথা না, ঢাকা ক্যান্টনমেন্টের সেই শিখা অনির্বাণ গত 7 দিনের বেশি হলো জ্বলছে না। কে বা কারা এই শিখা অনির্বাণকে নিভিয়ে দিল? গতকাল পাকিস্তানের বাংলাদেশি হাইকমিশনার ইমরান হায়দার আরো 2 জন সহ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত AKM শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়ায় এসেছে তাদের মিটিং এর খবর, কিন্তু সেই মিটিং এ কি আলোচনা হয়েছে সেটি নিয়ে এবং সাথে আরো 2-1টি ইস্যু নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শুরুতেই যেটা বলছিলাম যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে যেসব সামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন, তাদের সম্মানার্থে ক্যান্টনমেন্ট এলাকায় কেন্দ্রীয় মসজিদ এবং গলফ ক্লাবের মাঝামাঝি জায়গায় শিখা অনির্বাণ স্থাপন করা হয়েছিল। এই শিখা অনির্বাণের এই শিখাটি সব সময়ের জন্য জ্বলত, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। কিন্তু অনেকেই বাংলাদেশে, বিশেষ করে যারা 71-এর পরাজিত শক্তি, তারা সবসময় এইটিকে অগ্নি পূজার সাথে তুলনা করে এটির বিরোধিতা করত। এই শিখা অনির্বাণ এমন ভাবে তৈরি করা হয়েছিল যে এটি কোনো অবস্থায় নিভে যাবে না। সাধারণত তিতাস গ্যাস থেকে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে এটি জ্বলে, কিন্তু কোনো কারণে যদি এই গ্যাস সাপ্লাই ইন্টারাপ্ট হয় তাহলে এটার অনেক রকমের ব্যাকআপ সাপোর্ট আছে। গতকাল আমাদের নেত্রী শেখ হাসিনার সাথে কথা হচ্ছিল, আমি তখন তাকে এই প্রসঙ্গটি বলেছিলাম যে শিখা অনির্বাণ নিভিয়ে দেওয়া হয়েছে। তো তিনি বলেছিলেন যে তিনি যখন ক্ষমতায় ছিলেন তিনি এমন মডার্ন প্রযুক্তি যোগ করেছিলেন যে এটি নেভার কথা না। তাহলে কে বা কারা এটি নেভালো সেটি নিয়েই এখন আলোচনা হচ্ছে। ক্যান্টনমেন্টের একাধিক সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এটা সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের ইচ্ছায় হয়েছে। জেনারেল ওয়াকার খান এটি বন্ধ করেছে এবং সেটি বন্ধ করার কারণ যতদূর জানা গেছে যে এই আগুন নাকি অনইসলামিক, এই আগুন জ্বলাটা অগ্নি পূজার মতোই। এবং ক্যান্টনমেন্ট থেকে এই নিয়ে কিন্তু আজ অবধি কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা তার বাইরেও এই শিখা অনির্বাণ নিভে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, কিন্তু ক্যান্টনমেন্ট থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এবং আমাকে যে সূত্রটি নিশ্চিত করেছে যে ওয়াকার খান এটি আর পুনরায় জ্বালাতে চান না। ওয়াকার খানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে যে ইদানিং জেনারেল ওয়াকার খানকে বেশ বিষণ্ণ দেখা যায় এবং তিনি 2-1জনকে ফোনে এটিও বলেছেন যে আই এম ডান। ওয়াকার খানের কি আসলে সময় ফুরিয়ে আসছে? অনেকগুলো অপশন আছে তার, যে তিনি তার যে নর্মাল টেনিউর আগামী বছরের জুন মাস সেটা শেষ করে তিনি বিদায় নেবেন
তিনি হয়তো বাংলাদেশে নাও থাকতে পারেন। আবার তার টেনিউর শেষ করার আগেও তাকে সরিয়ে দেওয়ার আহ, একটা চেষ্টা অব্যাহত আছে। আবার তারেক রহমানকে তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছেন যে তারেক রহমানের কারণেই তার থাকা উচিত, যদিও তার শুরুতে অনেক কিছু হওয়ার ইচ্ছে ছিল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিংবা সমমানের একটা পদ নিয়ে তিনি অবসরের পরে থাকতে চেয়েছিলেন। কিন্তু রিসেন্ট যে চেঞ্জগুলো হয়েছে বাংলাদেশ এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক রাজনীতি, সেখানে জেনারেল ওয়াকারের দিনগুলো শেষ। তো শেষ সময়ে এসে তিনি তার দীর্ঘদিনের খায়েশ, আমি বারবার বলেছি যে ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন, শিবির করতেন, তার স্থানীয় একজন জামাত নেতা ছিল তার রাজনৈতিক গুরু, সেই গুরুর মাধ্যমে তার ব্রেন ওয়াশ হয়েছিল এবং তিনি দীর্ঘকাল ধরেই জামাতের পারপাস সার্ভ করে আসছিলেন। তিনি মাঝখানে শেখ হাসিনার আত্মীয় হিসেবে একটা মুখোশ ধারণ করেছিলেন এবং শেষ বেলায় এসে দেশ জাতির কাছে তার সেই মুখোশ উন্মোচিত, এবং অনেকেই জেনারেল ওয়াকার খানকে মীর জাফরের সাথে তুলনা করে থাকেন। তো এই শিখা অনির্বাণ অবিলম্বে জ্বালানোর জন্য আমরা দাবি জানাচ্ছি। এটি আজকে বন্ধ করে রাখলেও এটি ভবিষ্যতে আবার জ্বলবে এবং যারা এটি বন্ধ রেখেছে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পাকিস্তানের হাইকমিশনার মিস্টার ইমরান হায়দার আমাদের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মিস্টার শামসুল ইসলামের সাথে দেখা করেছেন। মিডিয়া বলছে যে তারা পারস্পরিক সামরিক সহযোগিতা এবং অন্যান্য প্রশিক্ষণের বিষয়ে কথা বলছেন, কিন্তু স্পেসিফিক যেটা মিডিয়া আমরা পাইনি, কিন্তু সেখানে আলোচনা হয়েছে যে পাকিস্তানের পক্ষ থেকে 4 বছর মেয়াদী একটি সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বাংলাদেশের সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীকে পাকিস্তানের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং দীর্ঘদিন ধরেই পাকিস্তান চাচ্ছে যে তাদের যেসব সামরিক জোট আছে তার যে কোনো একটিতে বাংলাদেশকে অ্যাড করতে। এই যে পাকিস্তানের সাথে সামরিক দিক দিয়ে এই যে এত মাখামাখি, এটা ইন্টারন্যাশনালি কি মেসেজ দিচ্ছে, এবং বাংলাদেশের আর্মি যদি পাকিস্তানের সাথে এত ঘষাঘষি করে তাতে তারা কতখানি উপকৃত হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তাদের অবস্থানটা কি হবে, এটা নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে। এবং ঐতিহাসিক কারণেই বিশেষ করে ৭১-এর মধ্য দিয়ে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটি একটা বিশেষ মাত্রা পেয়েছে। তো সেই জায়গাটা অতিক্রম করে পাকিস্তান চেষ্টা করছে যে বাংলাদেশকে তাদের সামরিক জোটে নিতে। ইতিমধ্যে আমি আগে বহুবার বলেছি যে এই যে চীন থেকে যুদ্ধ বিমান কেনা হবে বা বিভিন্ন সামরিক সরঞ্জাম কেনাকাটিতে পাকিস্তানি এজেন্ট ব্যবহৃত হচ্ছে, কিনছে বাংলাদেশ কিন্তু সেখানে এজেন্ট পাকিস্তানি, এবং সেই পাকিস্তানি এজেন্টের মাধ্যমে বাংলাদেশের একটি সংস্থা তারা তাদের কমিশন বুঝে নিচ্ছে, অর্থাৎ এই কেনাকাটার কমিশন পর্যন্ত পাকিস্তানের মাধ্যমে হচ্ছে। তো এই হচ্ছে ডক্টর ইউনূসের সরকারের সম্প্রসারিত অংশ, জনাব তারেক রহমানের বর্তমান সরকার। এটাও বাংলাদেশকে একটা ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে। এবার তুরাগ হত্যাকাণ্ড নিয়ে একটু কথা বলি। ডিএমপি পুলিশ এখন একেবারে ওপেন প্রেস কনফারেন্স করে বলছে যে তুরাগ নদীতে কোনো হত্যাকাণ্ড হয়নি। জলজ্যান্ত 3টা লাশ পাওয়া গেল, এখন তো প্রত্যক্ষদর্শীদের বর্ণনা পর্যন্ত আমরা পাচ্ছি যে, অথচ পুলিশ বলছে যে না, এরকম কোনো হত্যাকাণ্ড হয়নি। এবং পুলিশ যেটা বলছে যে হত্যাকাণ্ড হলে তো মামলা হতো, অথচ আমরা আগেও বলেছি যে পুলিশ এমনকি ডিজিএফআই ওই নিহতদের পরিবারকে ফোর্স করছে যে কোনো অবস্থায় মামলা না করা হয়, বরং যারা তাদের মিছিলে ডেকে নিয়ে গেছিল তাদের বিরুদ্ধে মামলা করার জন্য প্ররোচিত করা হয়েছিল। আজকে খবর পেলাম যে একজন নিহত সুমন, তার পরিবার, তার বাবা তাদের বাসা ছেড়ে অন্য জায়গায় অবস্থান করছে, তাদের বাসায় গিয়ে হুমকি ধামকি, মেরে ফেলা হবে, মামলা দেওয়া হবে, নানা রকমের কৌশল চলছে। কিন্তু সত্য কোনোভাবেই চাপিয়ে রাখা যায় না, অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না, যার ফলে তুরাগের এই ঘটনা এটা এখন আন্তর্জাতিক মহলে চলে গেছে। গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্কের পক্ষ থেকে একটি বিশাল বিবৃতি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো হয়েছে এবং সেখানে এই ঘটনার পুরো বর্ণনা আছে। একটা ছোট্ট অভিজ্ঞতা আমার হয়েছে এই গত প্রায় 2 বছর
এই ইউটিউবে কাজ করতে গিয়ে এবং বাংলাদেশের পরিবর্তিত অবস্থায় কাজ করতে গিয়ে অনেকেই বলেন, কথায় কথায় কিছু হলেই বলেন শেখ হাসিনা কি করছেন, বাংলাদেশ আওয়ামী লীগ কি করছে, নেতারা কি করছে। কিন্তু এই প্রশ্নটি আমরা নিজেদের করি না যে আমরা আসলে কি করছি। তারা তাদের ভূমিকা করছেন কি বা করছেন না সেটা মূল্যায়িত হবে, হওয়া উচিত। কিন্তু আমরা যারা কনসার্ন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দাবি করি নিজেকে বা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক মনে করি, আমরা কি করছি? আমরা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি? আমরা কি ফেসবুকে একটা লাইক দেই? আমরা কি ফেসবুকের একটা স্ট্যাটাস শেয়ার করি? এই যে মাঝে মধ্যে দেখবেন যে বিভিন্ন পিটিশনের জন্য আসে, চিঠি আসে, যে জাতিসংঘকে চিঠি পাঠানো হচ্ছে, ইউরোপিয়ান পার্লামেন্টের কমিশনের চিঠি পাঠানো হচ্ছে, সেখানে আপনাকে সাইন করার জন্য অনুরোধ করা হয়। আপনি কি একটা সই করেন? আপনি আপনার কাজটুকু করবেন না, কিন্তু আপনি মনে করবেন আপনার পক্ষ হয়ে এ বি সি ডি সবাই অন্যরা করে দেবে। আজকে বাংলাদেশ একটি কঠিন সংকটের মুখোমুখি। আমরা যারা এই অবস্থা থেকে উত্তরণ চাই, আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি কমেন্টে আপনাদের একটা অ্যাপিল দিচ্ছি গ্লোবাল ইউনিটি বাংলাদেশ নেটওয়ার্ক থেকে। এই অ্যাপিলটা হলো যে বাংলাদেশের বর্তমান অবস্থা, গণতন্ত্র ফিরিয়ে আনা, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এই ধরনের কয়েকটা অ্যাপিল তারা করবে এবং সেখানে তারা একটা ক্যাম্পেইন করছে যে 20,000 লোকের সাইন থাকতে হবে এবং তারা অনেক সাইন পেয়েছে। আমি লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দিচ্ছি। আপনার কাছে অনুরোধ থাকবে আপনিও ওই আপনার নামটি, নাম ঠিকানা দিয়ে সেখানে স্বাক্ষর করে এই পিটিশনের একজন হন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।